নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফা নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি কিভাবে তিনি তৃতীয় দফা প্রধানমন্ত্রী হয়ে কি কি কাজ করবেন তা একটা আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন। এবং মোদির এটা বিশেষত বলা যায় যে তিনি যখনই কোনো বড় পদক্ষেপ নেন বা কোনো কঠোর পদক্ষেপ নেন তখন একটা আগাম ইঙ্গিত দিয়ে রাখেন। এক্ষেত্রেও তিনি আর অন্যথা করেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন যে তৃতীয় দফায় যখন তার মন্ত্রিসভা আবার তৈরি হবে তখন তিনি কি কি করবেন। এবং মোদির বিশেষত এখানেই যে 2019-এর নির্বাচনের আগেও তিনি নির্বাচনে যাওয়ার আগে 100 দিনের ভিশন কি হবে তার মন্ত্রিসভার, তার কাজকর্ম তিনি অফিসারদের দিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন। এবারেও তার অন্যথা তিনি করেননি। এবারেও তিনি আগামী 100 দিনের তার মন্ত্রিসভা গঠন হবার পর আগামী 100 দিনে কি কি কাজ করবেন তার অফিসারদের নির্দেশ দিয়েছেন এবং সেই কাজ হচ্ছে এবং প্রেজেন্টেশন হচ্ছে। আমাদের কাছে খবর আছে যে তার প্রেজেন্টেশন চলছে, মন্ত্রিসভার কাজকর্ম পুরোদমে চলছে, নির্বাচনের তিনি প্রচারও যাচ্ছে, সবই হচ্ছে। এখানে মোদি সম্প্রতি তিনি এক জায়গায় একটা নির্বাচনী সভাতে বলেছেন যে এখন এই 10 বছর যা হয়েছে ওটা একটা সিনেমা ট্রেলারের মতো, পুরো সিনেমা এখনো বাকি আছে। কি সেই সিনেমা? তিনি ট্রেলারের কথা বলেছেন, এখন পুরো সিনেমাতে কি দেখাবেন এই আলোচনায় আমি আপনাদের সঙ্গে যাব আজকে। মোদি তৃতীয় দফার 4 জুনের পরে তিনি কি কি কাজ করবেন, কি কঠোর পদক্ষেপ ওঠাবেন তার আগাম ইঙ্গিত তিনি কিছুটা দিয়ে রেখেছেন এবং সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করবো আপনাদের সাথে আমি। তিনি আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন যে তৃতীয় দফার মেয়াদ যখন শুরু করবেন তিনি, তখন তিনি কি করবেন। আমরা সম্প্রতি কিছুদিন আগে দেখেছিলাম তিনি যখন আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা সম্মেলনে গিয়েছিলেন এবং সেখানে তিনি অফিসারদেরকে বার্তা দিয়েছিলেন, বলেছিলেন যে 4 জুনের পরে আমাদের বসতে হবে এবং অনেক কাজ বাকি আছে। সে অনেক কাজ কি আমরা জানি যে তিনি চান ভারত তার তৃতীয় দফার যখন প্রধানমন্ত্রিত্বকাল শুরু হবে তখন তিনি চাইবেন যে ভারত আগামী দিনগুলোতে তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এবং সেই দিকে লক্ষ্য রেখে তিনি আর্থিক সংস্কারে হাত দেবেন, এটা বলাই যায়। এবং সেই দিকেই তিনি ইঙ্গিত করেছেন। আর্থিক সংস্কার মানে যদি আমরা দেখি তার 10 বছর রাজত্বকালে তিনি নোটবন্দি হয়েছিল, সেখানে জিএসটি চালু হয়েছিল, ব্যাংকের মার্জার হয়েছিল, বড় বড় পদক্ষেপ এগুলো, বড় বড় আর্থিক সংস্কার এগুলো। এবং সেই সময় মানুষের সমস্যা হওয়া সত্ত্বেও তারা কিন্তু মোদির সঙ্গ ছাড়েনি। 2014, 2019-এ তার বিপুলভাবে ভোট আবার তাকে সমর্থন জনগণ দিয়েছিল। তারা জনগণ নিশ্চয়ই চাইছে একজন শক্তিশালী প্রধানমন্ত্রী হারিয়ে দেশ থাকুক এবং আগামী দিনে হয়তো সেটাই হতে চলেছে, আগামী ইঙ্গিত যা পাওয়া যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম আর্থিক সংস্কারের কথা। আর্থিক সংস্কার তিনি আরবিআই এর অফিসারদের সঙ্গে যখন বসেছিলেন তখন তিনি একটা ইঙ্গিত দিয়েছেন তিনি কি কি আর্থিক সংস্কার করতে চান এবং কি ধরনের আর্থিক সংস্কারে তিনি ভারতকে নিয়ে যেতে চান কোন দিকে। সেদিকে তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি যে কথাগুলো যেটা মনে হয় যেগুলো উনি আরো করবেন সেটা হচ্ছে এই দুর্নীতি দমনটা তিনি কঠোরভাবে করবেন বলেই উনি বারবার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি নির্বাচনী প্রচারে তিনি বলছেন যে রাজনৈতিক এই প্রেক্ষাপটে ভারতের যে ঘুণ ধরে গেছে দুর্নীতি, এই ঘুণকে তিনি মুক্ত করবেন, এই দুর্নীতির ঘুণকে তিনি মুক্ত করবেন। সেটা অলরেডি ইতিমধ্যেই তিনি ইডি সিবিআইকে একদম যাকে বলা হয় যে তিনি তাদের স্বাধীনভাবে কাজ করার জন্য উৎসাহিত করেছেন এবং তারা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এক
প্রশ্নের উত্তরে সম্প্রতি তিনি বলেছেন যে যখন বিরোধীরা যে অভিযোগ করে, বলে যে ইডি সিবিআইকে কেবল বিরোধীদের বিরুদ্ধে লাগানো হচ্ছে, তো প্রধানমন্ত্রী নিজে তার এর উত্তর দিয়ে বলেছেন যে কেবল 3% রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে সিবিআই ইডির কেস চলছে, 97% চলছে অন্যান্য আমলা, আধিকারিক, ড্রাগ সরবরাহকারী, বেনামি সম্পত্তির ওপরে যারা রয়েছে তাদের। তার মানে 97% যারা রয়েছে তারা অরাজনৈতিক, রাজনৈতিক 3%। তো 3% রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যখন যাচ্ছে, তখন তাদের মনে হচ্ছে যে কেবল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই ইডি সিবিআইকে লাগানো হচ্ছে। তার উত্তর তিনি দিয়েছেন। এবং এই দুর্নীতি যে আরো কঠোরভাবে তিনি দমন করতে চলেছেন, তার আগাম ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। তৃতীয় দফার 4 জুনের পরে নির্বাচনের যখন ফলাফল ঘোষণা হবে, তারপর থেকে এই দুর্নীতির আরো গতি পাবে, এই দুর্নীতির দমন আরো গতি পাবে। এবং আরো কিভাবে কতজন কিভাবে এই দুর্নীতির বিরুদ্ধে তিনি কি কঠোর পদক্ষেপ নেন সেটা আমরা দেখব। তিনি ইতিমধ্যেই আরো কথা বলেছেন। তিনি বলেছেন যে 10 বছর আগে যখন ইডি সিবিআই কাজ করত, তখন তারা মাত্র 34 লাখ টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, 34 লাখ। এই ওনার কালে উনি বলছেন 10 বছর পর 2014 থেকে 2024-এ তিনি বলছেন যে 2200 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। এবং তিনি আরো বলছেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যত 10 বছর আগে, যা উনি 10 বছর আগে তার জমানার আগে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার পরিমাণ আর এখনকার পরিমাণ হচ্ছে দ্বিগুণ তফাৎ। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্নীতি নিয়ে তিনি আরো কঠোর পদক্ষেপ নেবেন। আরেকটা তিনি খুব সাংঘাতিক বিশেষভাবে বলেছেন, সেটা হচ্ছে যখন পশ্চিমবঙ্গে যখন তিনি এসেছিলেন নির্বাচনী প্রচারে, তিনি সন্দেশখালীর মা বোনেদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনাদের এই অন্যায় যা আপনাদের বিরুদ্ধে হয়েছে তার ন্যায় আমি আপনাদের। তো ন্যায়টা কিভাবে হবে? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যেভাবে দিনের পর দিন অবনতি হয়েছে, এবং যেহেতু দেখাই যাচ্ছে ইডি সিবিআই উপর আক্রমণ, কেন্দ্র সরকার কোনো রকম কোনো উচ্চবাচ্য কোনো পদক্ষেপ কিছু নেয়নি, যা কিছু হচ্ছে আদালতের নির্দেশে। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ নিয়েও কোনো কঠোর সিদ্ধান্ত তিনি নিতে পারেন। সেটা কি 356 হবে? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। 356 কি তিনি 4 জুনের পরে এবং 26 পর্যন্ত, 26-এ আবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। তো বিধানসভা নির্বাচনের আগে কি বিধানসভা নির্বাচন পর্যন্ত মোদী কি অপেক্ষা করবেন আইন শৃঙ্খলা অবনতি হতে আরো, বা আইন শৃঙ্খলাকে যাতে রাস্তায় ফেরানো যায় তার জন্য কি কোনো কঠোর পদক্ষেপ নেবেন? এটা একটা প্রশ্ন রয়ে গেল যে 356 হবে কিনা। কারণ এই গত 10 বছরে কেবল উত্তরাখণ্ডকে বাদ দিতে, একবার উত্তরাখণ্ডে একটা বাদ দিয়ে আমরা দেখেছি কোথাও তিনি 356 ধারা জারি করা হয়নি। কারণ তিনি সংবিধান এবং গণতন্ত্রকে তিনি কিভাবে মান্য করেন সেটা তিনি বুঝিয়েছেন যে গণতন্ত্রের মধ্যে 356 কোনো জায়গা নেই। কিন্তু 356 যদি দরকার হয়, যেহেতু সংবিধানে 356 ধারা আছে, যদি সেরকমভাবে দরকার হয়, যদি প্রয়োজন মনে পড়ে, তাহলে 356 ধারা প্রয়োগ করা যেতে পারে। এবং পশ্চিমবঙ্গের যেভাবে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হচ্ছে, শাহজাহানের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ক্রিমিনাল শাহজাহান, তার বিরুদ্ধে কেস, তাকে পুলিশ খুঁজে পায়নি 55 দিন ধরে। তাকে কি রাজনৈতিক সংরক্ষণ দেওয়া হচ্ছিল? এই প্রশ্নটাও তো উঠে পড়েছে, বিরোধীরা এই প্রশ্ন তুলেছে। অন্যদিকে যদি আমরা দেখি দিল্লির
অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী, তিনি জেলে। তিনি বলেছেন যে তিনি জেল থেকে নাকি সরকার চালাবেন। এখন জেল থেকে সরকার চালানো কোনো নৈতিকভাবে সরকার চালানো যায় কি না, হয়তো সংবিধানে এর উল্লেখ নেই যে জেল থেকে চালানো যায় কি না যায়। সংবিধান এই ব্যাপারে কোনো কিছু সংবিধানে লিখিতভাবে কিছু লেখা নেই, সংবিধান সেখানে নিশ্চুপ। তো সেক্ষেত্রে দিল্লিতে কি হতে পারে? যদি অরবিন্দ কেজরিওয়াল তিনি যদি কাউকে দায়িত্ব না দেন, যদি তিনি জেল থেকে সরকার চালাবার জেদ ধরে রাখেন, তাহলে কিন্তু 356 ধারা দিল্লিতে প্রয়োগ হতেই পারে এবং তার সম্ভাবনা অনেক বেশি বলেই আমার মনে হয়। তো এই ধরনের পদক্ষেপ তিনি নেবেন এবং তিনি যে ধরনের ইঙ্গিত দিয়ে রাখছেন তাতে মনে হচ্ছে যে তিনি এই ধরনের পদক্ষেপ আগামী দিনে নেবেন। আরেকটা যেটা খুব বিশেষভাবে মাঝে মাঝেই উল্লেখ করা হয়ে থাকে, তৃতীয় দফার মেয়াদে, মোদির তৃতীয় দফার মেয়াদে, কারণ আমরা দেখেছি মোদির দ্বিতীয় দফার মেয়াদে, প্রথম দফার মেয়াদ থেকে দ্বিতীয় দফার মেয়াদে 370 ধারাকে বিলোপ করা হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে, সিএএ আনা হয়েছে এবং ইউনিফর্ম সিভিল কোড বাকি আছে, সেটা তার তৃতীয় দফার মেয়াদে হতেই পারে। এবার হওয়া স্বাভাবিক বলেই মনে হয়। কিন্তু আরেকটা সাংঘাতিক জিনিস হতে পারে, সেটা হচ্ছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, সেটাকে ভারতে অন্তর্ভুক্তি করার যে বিষয়টা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে এবং এই বিষয়ে বিদেশ মন্ত্রণালয়, বিদেশ মন্ত্রকে বা বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অনেকবার আলোচনা হয়েছে, আমাদের ডোভালের সঙ্গেও আলোচনা চলছে। তো এই ব্যাপারটা আস্তে আস্তে দানা বাঁধছে। কিন্তু পিওকে ভারতে অন্তর্ভুক্তির যে দাবি উঠছে পিওকে থেকে, সেই দাবিকে মান্যতা দিয়ে মোদি কি পিওকে অন্তর্ভুক্ত করবেন? কারণ যেভাবে ইন্দিরা গান্ধীর আমলে 1971 সালে যখন পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দেওয়া হয়, বাংলাদেশকে আলাদা করে দেওয়া হয়, সেখানে এই পাকিস্তানকে আবার একটা ভাঙনের দিকে মোদি নিয়ে যাবে। কারণ ইতিমধ্যেই পাকিস্তানে রব উঠেছে যে 20 জন সন্ত্রাসবাদীকে সেখানে গিয়ে সেখানে হত্যা করা হয়েছে, সেখানে খুন করা হয়েছে বলে, ঘরে ঢুকে মেরে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। এবং ভারত কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ, ভারত কোনো কথা বলেনি। তো সেখানে পাকিস্তান কিচ্ছু করতে পারেনি, সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান কিচ্ছু করতে পারেনি। সেক্ষেত্রে পিওকে অন্তর্ভুক্তি করার সম্ভাবনা প্রবল। আগামী তৃতীয় দফার এই 4 জুনের পরে, যখন নির্বাচনের শেষে, যখন তার মন্ত্রিসভা গঠনের পরে পিওকের দিকেও একটা পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই আমার মনে হয়। তো মোটামুটিভাবে তিনি এই দিকে ইঙ্গিত করেছেন। তার তৃতীয় দফার মেয়াদ শুরু করার পরে তিনি কি করতে পারেন, কোন দিকে তার পদক্ষেপ হবে, কোন দিকে তিনি এগোবেন, কি ভিশন তার, এসব তিনি ইতিমধ্যেই বলেছেন। আমরা দেখব 4 জুনের পরে, যখন তার তৃতীয় দফার মন্ত্রিসভা তৈরি হবে এবং তার ইঙ্গিত স্পষ্ট মিলছে। প্রত্যেকটি সোশিওলজিস্ট বা তাদের যে পোল হচ্ছে, ওপিনিয়ন পোল, তাতে দেখাই যাচ্ছে। যদিও এই সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী বলেছেন বিজেপি নাকি, উনি ভেবেছিলেন বিজেপি নাকি 170টা সিট পাবে, তিনি এখন ভাবছেন বিজেপি 150টা সিটে নেমে যাবে। যাই হোক, সেটা রাহুল গান্ধীর নিজে একজন সোশিওলজিস্ট রয়েছেন, তিনি বলতেই পারেন, তিনি বিরোধী নেতা, তিনি বলতেই পারেন। তো আমরা দেখব 4 জুনের পরে মোদির তৃতীয় দফার যখন মন্ত্রিসভা শুরু হবে, তখন তিনি কি ধরনের পদক্ষেপ নেন এবং কত কঠোর পদক্ষেপ তিনি নেন, সেই দিকে আমরা নজর রাখবো। আজকে এই পর্যন্তই। আমার বিষয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।